ওকে, তো নয়নচারা গল্পটা আমরা পাঠ করেছি যারা আমরা জানি যে গল্পটা পড়তে একটু মানে অসুবিধা হচ্ছিল, বা আমরা অনেকেই হয়তো বুঝিনি। এই না বুঝার কারণ হচ্ছে গিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত এইরকম টাইপেরই লিখেন। আপনারা সৈয়দ ওয়ালিউল্লাহর সাথে পরিচিত সম্ভবত ইন্টারমিডিয়েটে একটা নাটক পড়েছিলেন, কি নাম ছিল? ও আচ্ছা, উপন্যাস পড়েছেন, আরেকটা নাটক পড়েছিলেন না? বহিপীর, বহিপীর পড়েছিলেন। আচ্ছা, এরপর আপনার উপন্যাস পড়েছেন লাল সালু। তার লাল সালু উপন্যাসটা খুবই বিখ্যাত এবং কয়েকটা ভাষায় সেটা রূপান্তরিত হয়েছিল, মানে অনুদিত হয়েছিল। তো সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত হচ্ছে গিয়ে প্রবাহমান রীতিতে গল্প বলেন। আমরা যদি সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসটা খুবই সহজ, খুবই সাধারণ ন্যারেটিভ, কিন্তু আমরা যদি তার কাদো নদী কাদো পড়ি আমরা দেখব যে অনেক কিছু বুঝবো না। এটা হচ্ছে গিয়ে বর্ণনার কারণে। কথা সাহিত্যের ধরনটা হচ্ছে গিয়ে একজন রাইটার তার নিজের একটা আলাদা সত্তা তৈরি করেন, আলাদা স্টাইল তৈরি করেন। তো সৈয়দ ওয়ালিউল্লাহর স্টাইলটা এমন যে সহজেই তার গল্পগুলো বোঝা যাবে না। আমরা যদি নয়নচারাতেই যাই, যেহেতু আপনারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট না, যার কারণে এত ডিটেলস আমার মনে হয় প্রয়োজন পড়বে না। আমরা যে গল্পতে আছি সেটা নিয়ে আমরা কথা বলব। নয়নচারা গল্পের কোনো একটা বিষয় আপনারা ধরতে পারছেন কি হচ্ছে গল্পে? বলেন তো। দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষটা কত সালের এটা কি আমরা জানি বা আইডেন্টিফাই করতে পারছি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষকে কেন্দ্র করে মূলত আমাদের আজকের যে নয়নচারা গল্পটি সেটি রচিত। তো আমরা গল্প বলার আগে যদি দুর্ভিক্ষটাকে নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমরা দুর্ভিক্ষ মূলত কি? আচ্ছা, দুর্ভিক্ষ যখন হয় তখন শুধুমাত্র খাদ্যের অভাব হয় এমন না, সব কিছুরই অভাব হয়, কিন্তু বেঁচে থাকার জন্য প্রথম দরকার হচ্ছে খাদ্য। সেজন্য খাদ্যের যখন প্রকট আকার ধারণ করে তখনই সেটা দুর্ভিক্ষ হয়। মানুষ মানে আমরা এই দুর্ভিক্ষকালীন আরও নানান গল্প আছে, যেমন এইটা হচ্ছে ভাতের অভাব। এরকমভাবে কাপড়ের অভাবও ছিল। আমরা প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, ওনাদের গল্প যদি আমরা পড়ি, ওখানে জামা নামে, আবরণ নামে অসংখ্য গল্প আছে, যে গল্পগুলো আমরা মানে পাঠ করার সময় দেখি যে নারীরা ঘরের বাইরে যেতে পারতো না কাপড়ের অভাবে, কিংবা তাদের যত কাজ আছে সব কাজ করতো তারা রাতের বেলা। নদী থেকে পানি আনতে হবে, সেটা রাতের বেলায়, মানে আলো ফোটার আগেই তারা হচ্ছে পানি নিয়ে এসে ঘরে জমায়ে রাখতো, যাতে দিনের বেলা তাদের ঘরে বাইরে যেতে না হয়। কিংবা এমনও হয়েছে যে ঘরের ভিতরে গর্ত করে তারা থেকেছে, একটা কাপড় অদল বদল করে ব্যবহার করেছে। সেটা হয়তোবা ঘরের অন্যান্য নারীরা কিংবা স্বামী স্ত্রী, হয়তোবা স্বামী ঘরে বসে আছে, স্ত্রী কাপড়টা পরে বাইরে গেছে, কিংবা স্ত্রী ঘরে আছে স্বামী সেটা বাইরে পড়ে। এটা 1943-এর গল্প। 1943-এ আমাদের এই অঞ্চলের কাহিনী এটা। তখন কিন্তু আমাদের এখানে তাঁত ছিল, তাঁতিরা প্রচুর পরিমাণে কাপড় তৈরি করত, কিন্তু এই অভাব কেন দেখা দিল? বা ধরেন আমরা তো ফসল উৎপাদন করি, এখনও যেমন ধরেন আমরা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করি, তারপরেও আমদানি করতে হয়। আমাদের পেঁয়াজ প্রচুর পরিমাণে উৎপাদন হয়, তারপরেও প্রচুর পরিমাণে পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে আসলে বাংলাদেশে কী পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় এবং কী পরিমাণে দরকার, এইটার কোনো হিসেব থাকে না, যার কারণে বাজারে কৃত্রিম একটা সংকট তৈরি হয়। দ্রব্যমূল্যের দাম কিন্তু ওই সংকট তৈরি করেই মূলত বাড়ানো হয়। হ্যাঁ, তো 43-এর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের পিছনে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় প্রভাব ছিল। বড় প্রভাবটা হচ্ছে আমরা তখনও ব্রিটিশের অধীনে, ব্রিটিশরা যুদ্ধ করতেছে, তার মানে তাদের যুদ্ধের জন্য রসদ লাগবে। তারা যুদ্ধকালীন কি হয়, অতিরিক্ত সৈন্য লাগে, অতিরিক্ত সৈন্যের জন্য অতিরিক্ত খাবার। তো আমাদের এদিকে যেহেতু প্রচুর পরিমাণের খাদ্যশস্য উৎপাদন হতো, তারা আমাদের এখান থেকে খাদ্যদ্রব্য উত্তোলন করে নিয়ে যেত।
মজুত করত। এখনও যেমন ধরেন সরকার কিন্তু ধান কিনে, সবজি কিনে, এগুলো কিনে কিন্তু মানে গোডাউনে জমা রাখে, তারপর যখন প্রয়োজন পড়ে তখন তারা সেগুলোকে বিক্রি করে। তো ব্রিটিশ সরকারের সাথে আমরা ছিলাম, সেজন্যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্যয়, সেই ব্যয় নির্বাহের জন্য তারা আমাদের উপর প্রচুর পরিমাণে কর আরোপ করা, আমাদের এখান থেকে খাদ্যদ্রব্য মজুত করা, এই এই যে প্রসেসটা এটা ছিল। তো যার কারণে কি হলো যে আমাদের এইখানে প্রচুর পরিমাণের খাদ্যশস্য থাকার পরেও যথাযথ বন্টন না হওয়ার কারণে এই দুর্ভিক্ষটা দেখা দেয়। আপনারা যদি অশনি সংকেত, একটা উপন্যাস আছে সম্ভবত বিভূতিভূষণের, আমার ইয়েটা মনে পড়তে, সম্ভবত বিভূতিভূষণের, এটি নিয়ে একটা সিনেমাও হয়েছে। তো ওখানে দেখা যায় এই যে খাদ্যশস্য, তারা যারা এখন মালিক, আপনারা যারা হাওরের দিকে বসবাস করেন বা যারা ধান চাষ করে যে এলাকাগুলোতে, দেখবেন যে কিছু কিছু মানুষ থাকে যাদের প্রচুর পরিমাণে ধান হয়, 400, 500, 1000 মণ ধান তাদের গোডাউনে, মানে এই যে বৈশাখ মাসে উঠে। তো ওই সময় এরকমভাবে কিছু মানুষ ছিল যাদের গোডাউনে ধান থাকতো, কিন্তু সেগুলো তারা বন্টন করে দেয় নাই। আপনারা যদি পড়েন, বঙ্গবন্ধুর যদি আত্মজীবনী পড়েন, ওইটাতে দেখবেন যে তারা হচ্ছে গিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় যারা ধানের মালিক, যাদের গোডাউনে ধান আছে, তারা ওখান থেকে ধান নিয়ে এসে মানুষের মাঝে মানে বন্টন করে দিচ্ছে। কিংবা আপনারা যদি অশনি সংকেত উপন্যাস পড়েন, ওখানেও দেখবেন যারা বিত্তশালী মানুষ, তাদের কাছ থেকে ধান কেড়ে নিয়ে অনেকটা জোর করে যে দিবেন না কেন, এলাকার মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, তারা হচ্ছে কি দিচ্ছে। তো এই দুর্ভিক্ষের কারণে যেটা হয় যে একটা মানবিক সংকট তৈরি হয়। তো মানবিক সংকট, সেই মানবিক সংকট আমরা কিছুদিন আগে পার করে আসছি, করোনাকালীন যেটা হলো যে আমি যতই প্রোটেকশন নিয়ে থাকি না কেন, যে কারো একটা ভুলে আমি কি হয়ে যেতে পারি, বিপদে পড়ে যেতে পারি। মানে ভাইরাস হচ্ছে গিয়ে এমনভাবে ছড়ায়, জাস্ট একটা কিছু সংস্পর্শে, সেই সংস্পর্শটা যে কোনোভাবে হতে পারে। কেউ একজন বাসের হাতলে ধরলো, সেই বাসের হাতলে যারা ধরবে প্রত্যেকের গায়ে এটা ছড়াবে। ওই মানুষ গিয়ে একটা অটোতে উঠলো, সেই অটোটা যত জায়গায় যাবে ছড়াবে। বিষয়টা তো এরকমই, তাই না? একটা কুরিয়ার করে আপনি একটা পার্সেল আনবেন, সেই পার্সেলে করে জীবাণু আসতে পারে। তো এই ভয়ে দেখা গেল কি, কেউ কারোর সাথে মিশছে না, কেউ কারো বাড়ি যাচ্ছে না, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই মানে ঘরবন্দি হয়ে গেল। যে মারা গেল সে রাস্তায় পড়ে আছে বা সে বাড়িতে মরে পড়ে আছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা, আমরা দেখি যে বাংলাদেশে এইরকম সমস্যা তৈরি হয় না, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে তো আমরা এটা শুনেছি যে তারা হচ্ছে লাশ পড়ে আছে, দাফন করার কাউকে পাচ্ছে না, এরকম তো ছিল। এই মানবিক সংকটটা তৈরি হয় তখনই যখন মানুষ দেখে যে আমি তো বিপদে আছি। যে দুর্ভিক্ষ যে শুরু হলো, এই দুর্ভিক্ষ কখন শেষ হবে সেটা তো আমি জানি না। তার মানে আমাকে কী করতে হবে, সারভাইভ করতে হবে। আজকে আমি দানশীল হয়ে একজনকে 1 কেজি চাল দিলাম, কালকে আমাকে 1 কেজি চাল কে দিবে, আমার সংসার নিয়ে আমি কীভাবে চলবো। তো এই যে নিজে বেঁচে থাকার যে আর্থি, নিজে বেঁচে থাকার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে কেউ আর কাউকেই সাহায্য করা বা হচ্ছে কি এগিয়ে যাওয়া, এই সুযোগটা পায় না বা দেখানোর সুযোগ পায় না। যার কারণে হয় কি, দুর্ভিক্ষ মোকাবেলা করা আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। যেমন ধরেন এই সময়ে এসেও সোমালিয়ায় দুর্ভিক্ষ হয়নি কয়েকদিন আগে, এখনও মনে ওরা এটা কাটায় উঠতে পারেনি। একটা ছবি খুব হয়, মাঝে মাঝে সামনে আসে, একটা ছেলে মরে না, প্রায় মৃত অবস্থায় পড়ে আছে, একটা শকুন বসে আছে যে ছেলেটা মারা যাবে, তারপর সে তাকে খাবে। এবং ফটোগ্রাফার যে ছবিটা তুলছিল, বলা হয়ে থাকে তিনি 2 বছর পরে সুইসাইড করছিল, কারণ সেই ট্রমা থেকে বের হতে পারছিল না। তো এই একদম 21 শতকে এসেও যদি এত উৎপাদন ব্যবস্থা, এত গ্লোবালাইজেশন, এই সময় এসেও যদি এরকম হয়, দুর্ভিক্ষ হয়, তাহলে 1943 বা 1974 কিংবা আরও আগে তখন হচ্ছে কি অবস্থা হতো। তো এই 1943-এর দুর্ভিক্ষে এই অঞ্চলে প্রায় 35 থেকে 50 লক্ষ লোক মারা গিয়েছিল। সংখ্যাটা অনেক। আমরা যদি দেখি করোনাকালীন, যদিও এখন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, তারপরে করোনাকালীন কত লোক মারা গেছে, 60-70 লাখ ধরলাম সারা পৃথিবীতে।
আমার আরও বেশি, 80 লাখ, 1 কোটি তো হয় নাই, 1 কোটি মানে কোটির ঘরে পৌঁছায় নাই, আমরা ধরলাম 80 লাখ মানুষ। এই 80 লাখ মানুষ সারা পৃথিবীতে মারা গেছে, তাও যেখানে মানুষ হচ্ছে 800 কোটি। তারপরেও আমাদের পৃথিবীটা কেমন হয়ে গেছিল না, একদম হাহাকার, অমানবিকতা বা যা যা হতে পারে। তাহলে ওই সময় 1943-এ শুধুমাত্র এই একটা অঞ্চল থেকে 35 থেকে 50 লক্ষ লোক মারা যাওয়াটাকে কি মনে করেন? নর্মাল বিষয়? খুবই অ্যাবনর্মাল। এবং এই অ্যাবনর্মাল হয়ে মানুষ কি ধরনের আচরণ করেছে, কি কি করেছে, সেইটার একটা বিবরণ মূলত আমরা এই নয়নচারা গল্পে পাই। আমি আবারও একটু দুর্ভিক্ষতে যাচ্ছি, কারণ গল্পটাকে বিশ্লেষণ করতে গেলে দুর্ভিক্ষটাকে আরেকটু ডিটেলস করতে হবে। দুর্ভিক্ষটা হয়েছিল মূলত আমরা বলতেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুত করা হয়, কিন্তু ব্রিটিশ সরকার বলছিল যে মানে এই অঞ্চলের মানুষের হঠাৎ করে আয়ের উৎস বেড়ে গেছে, মানুষের রুচি বেড়ে গেছে, সেজন্য তারা বেশি বেশি খাচ্ছে, সেজন্য খাদ্যদ্রব্যের সংকট। এটা একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান সরাসরি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন। আমার কাছে শীটটা নেই, নয়তো আমি একদম নাম উল্লেখ করে বলতে পারতাম। খেয়াল করে দেখেন, আমাদেরকেও কিন্তু এরকম করে বলা হয়। কয়েকদিন আগেই যখন হচ্ছে কি মুরগির দাম বেড়ে গেল, একজন বলছিল যে হচ্ছে কি তারা তো রেস্টুরেন্টে গিয়ে ঠিকই 400 টাকা দিয়ে ইয়ে খেতে পারে, কি বলে এটাকে, গ্রিল খেতে পারে। 400 টাকা দিয়ে তো গ্রিল খেতে পারে, তাহলে মুরগির দাম বেড়ে গেলে তো হাউকাউ কেন হবে? বিষয়টা হচ্ছে কি আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রতিদিনই খাই না, কোনো একটা উপলক্ষ থাকে। তো নিত্যপণ্য কী আর ভোগবিলাস পণ্য কী, সেটার তফাৎ তো বুঝতে হবে। আমি 400 টাকা দিয়ে একদিন একটা গ্রিল খেতেই পারি, সেটা যে আমার প্রয়োজন পড়তেছে আনন্দের জন্য, কিন্তু নিত্য প্রতিদিন যখন আমি খাবো তখন একটা মুরগির দাম 400 টাকা হয়ে গেলে তো আমি সেটা মানবো না, তাই না? তো এরকম গারল ওই সময়ও ছিল, এই সময়েও আছে, যারা হচ্ছে গিয়ে জনগণকে নিয়ে উপহাস করে, মানে নিজেদের করার কিছু না থাকলে পরে তারা এই ধরনের দায় সারা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তো কিছু নীতি ছিল ওই সময়ে, যেমন হচ্ছে গিয়ে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে খাদ্যদ্রব্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আদান প্রদান করা যাবে না, মানে আমদানি রপ্তানি করা যাবে না। এখন যেটা হচ্ছে, এখন তো এক দেশ আরেক দেশে করতে গেলে এলসি খুলতে হয়, সরকারের অনুমোদন লাগে, বাণিজ্য মন্ত্রণালয় লাগে, খাদ্য মন্ত্রণালয় লাগে, আরও যা যা দরকার। তো ওই সময় তো আমরা তো আলাদা কোনো দেশ ছিলাম না, একটাই দেশ, কিন্তু আমাদের আলাদা রাজ্য ছিল, প্রদেশ ছিল। তো ওই সময় নিয়ম করে দেওয়া হলো কি, যে এক প্রদেশের খাদ্যদ্রব্য অন্য প্রদেশে অনুমতি ছাড়া নেওয়া যাবে না। এরপরে হচ্ছে গিয়ে জাপান হচ্ছে বার্মা আক্রমণ করে। তো জাপান যেহেতু বার্মা আক্রমণ করে, বার্মা তো আমাদের কাছেই, মায়ানমার, তো ওরা চাইলেই সহজে কী করতে পারবে, আমাদের এই বঙ্গদেশে আক্রমণ করতে পারবে। এই আমাদের এই দেশে যাতে তারা না আসতে পারে, সেই জন্য চট্টগ্রাম থেকে শুরু করে এই অঞ্চলের যত নৌকা ছিল, বিশেষ করে 8 জন বহন করতে পারে, এর থেকে বড় যত নৌকা ছিল সব নৌকা ধ্বংস করে দেওয়া হয়। এটা যুদ্ধের একটা নীতি, এটাকে বলা হয় পোড়ামাটির নীতি, মানে আমার মাটি পুড়িয়ে আমি নিজে বেঁচে থাকবো। যুদ্ধকালীন এই ধরনের নানান নীতি মানে তৈরি করা হয় বা হচ্ছে কি পালন করা হয়। যেমন ধরেন যুদ্ধ তো আগে, এখন যেরকম যুদ্ধ আগে যেরকম হতো না, কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় গিয়ে আক্রমণ করা হতো। তো যারা আক্রমণ করতে আসছে তাদেরকে ঠেকাতে নানান ধরনের সিস্টেম করা হতো। যেমন আমার ওই এলাকার মানুষগুলো আছে, তাদেরকে সরিয়ে নিয়ে আসা, কিংবা ওখানে আমরা অনেক ধান চাষ করছি, শস্য চাষ করছি, ওগুলো ধ্বংস করে দিয়ে দাও, কারণ ওরা যখন এখানে চলে আসবে তখন তারা এটা পাবো না, এটা তারা ইউজ করবে। আমার ওখানে পানি আছে, পানির উৎসগুলো ধ্বংস করে দাও, যাতে ওরা পানি ব্যবহার করতে না পারে, কারণ যুদ্ধ করতে আসলে অনেক মানুষ আসবে একসাথে। প্রাথমিক বা বেসিক নিড হচ্ছে কি পানি, তো পানি না থাকলে তো তারা এখানে সার্ভাইভ করতে পারবে না। এই কারবালার যুদ্ধেও তো পানির একটা রাজনীতি ছিল, বিশাল বড় ছিল না, পানি আটকে দিছিল যে তাদের হচ্ছে কি পানি যাতে ব্যবহার করতে না পারে। তো এই ধরনের এইগুলো হচ্ছে পোড়ামাটির নীতি, যে আমি নিজে পুড়ে গিয়ে নিজেকে বাঁচায় রাখবো। তো সেই রকমভাবেই তারা হচ্ছে গিয়ে এই অঞ্চলে যত নৌকা ছিল সেই নৌকাগুলো ধ্বংস করে দেয়, গাড়ি যত ছিল সব ধ্বংস করে দেয়, যাতে
এই জাপানি যে সৈন্যরা তারা যেন এখানে এসে অবাধে বিচরণ করতে না পারে। তো এইটার কারণে কি হয়, আমাদের এক অঞ্চলের খাদ্যদ্রব্য অন্য অঞ্চলে পরিবহন করা সম্ভব হয়নি। ওই সময়ে নেতাদের অনেক দুর্বলতা ছিল। ওই সময় যারা এই অঞ্চলের নেতা ছিল, যারা দায়িত্বে ছিল, তারা তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারেনি বা ঠিকঠাকভাবে পালন করেনি। এই দুর্বলতাটা ছিল। ওই সময় আমাদের এই অঞ্চলে রেল লাইন স্থাপন হয় এবং রেল লাইন দিয়ে প্রচুর পরিমাণে খাদ্যশস্য তারা হচ্ছে জাহাজঘাটে নিয়ে যেত এবং মানে এগুলো হচ্ছে পাচার করে দেওয়া হতো। বলা হয়ে থাকে 1943 সালের যে আমনের চাষ এখন যেটা হচ্ছে, এটা আমন ধান, কয়দিন পরে যেটা কাটবে, এই আমন চাষের সময় পোকার আক্রমণ হয়। পোকার আক্রমণের কারণে খাদ্যশস্যের উৎপাদন কমে যায়। এরপরে যখন বোরো চাষ হয়, ওই সময় এই অঞ্চলে বন্যা হয়। তো ব্রিটিশ সরকার এটা বোঝানোর চেষ্টা করছে যে 43-এর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষে সরকারের কোনো হাত নেই, এটা একদম প্রাকৃতিক একটা দুর্যোগ। কারণ পোকার আক্রমণের কারণে ফসল নষ্ট হয়ে গেছে, এরপরে বন্যা হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। তা এখন ফসল নষ্ট হয়ে গেলে পরে খাদ্যদ্রব্য কোথা থেকে আসবে? এই যে সংকট, এই সংকটের কারণেই মূলত এই দুর্ভিক্ষ। কিন্তু আসলে এইটা প্রধান কারণ ছিল না। প্রধান কারণটা ছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটিশ সরকারের যে যুদ্ধনীতি, তাদের যুদ্ধের দিকে যে মনোনিবেশ, সেইটাই ছিল মূলত আমাদের এই অঞ্চলে এই ধরনের একটা মানবিক সংকট তৈরি হওয়ার প্রধান উপকরণ। তো আমরা যদি গল্পে আসি, গল্পে একটা নাম পাই প্রথমেই। গল্পের নাম হচ্ছে নয়নচারা। এই নয়নচারা হচ্ছে একটা গ্রামের নাম। নয়নচারা কি? একটা গ্রামের নাম। এই গ্রাম থেকে কলকাতা শহরে আসছে আমু নামের এক ছেলে। আমু কি? ছেলে। বলে দিচ্ছি, কারণ পরে পরীক্ষার খাতায় পায় আমু তার শাশুড়ির সাথে খুব ঝগড়া করতো। এই ধরনের কথাবার্তা মনে লেখা যাবে না, সিরিয়াসলি ভাই। তো এটা মাথায় রাখতে হবে, আমু একটা ছেলে, তার বাড়ি হচ্ছে নয়নচারা। 1943 সালের দুর্ভিক্ষে যখন নয়নচারা গ্রামে কোনো খাবার পাওয়া যাচ্ছিল না, তখন সে কলকাতায় চলে আসে। এরকমভাবে শুধু আমু আসছে এরকম না, প্রত্যেকেই মানে গ্রাম থেকে সব মানুষেই এই কলকাতা শহরে চলে আসছে। কারণ কলকাতায় হচ্ছে গিয়ে কলকাতা ওই সময় আমাদের রাজধানী ছিল। কলকাতায় লঙ্গরখানা খোলা হয় অনেকগুলা। লঙ্গরখানা চেনেন আপনারা? নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে লঙ্গরখানা গ্রামের দিকে যাদের বাড়ি, তারা মায়ের মুখে হয়তো এই কথাটা শুনছেন, অনেকেই বকা দেয় যে ঘরটা কি লঙ্গরখানা পাইছর, যেমনি যেমনি খাবার নষ্ট করতেছর, এই ধরনের বকা টকা দেয় মাঝে মাঝে, মানে খাবার নষ্ট করলে পরে। তো লঙ্গরখানা হচ্ছে গিয়ে সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে রান্নাবান্না হবে এবং যারা অসহায়, যারা বুভুক্ষু মানুষ, তারা এই জায়গায় এসে খেয়ে যাবে। তো এটা এক বেলা হতে পারে, দুই বেলা হতে পারে, এটা নির্ভর করে যে কী পরিমাণে মানুষকে খাওয়াতে হবে আর কী পরিমাণের খাদ্যদ্রব্য তাদের কাছে মজুদ আছে। তো কলকাতা শহরে প্রচুর পরিমাণে লঙ্গরখানা খোলা হয় এই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য, সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য। এবং গ্রাম থেকে মানুষজন এই লঙ্গরখানায় খাওয়ার লোভে চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 35 লাখ, সর্বনিম্ন 35 লাখ, গবেষকরা বলতেছেন সর্বনিম্ন 35 লাখ। তার মানে এটা আরও বেশি হতে পারে। 35 লাখ লোক যে মারা গেল, সেটা ছোটোখাটো ইনসিডেন্ট না। তো এত মানুষকে খাবার দেওয়ার সামর্থ্য আসলে ছিল না, যার কারণে আমরা দেখি এই আমু এই কলকাতা শহরে খাদ্যের আশায় আসলেও সে কোনো খাবার পায় না। যেহেতু খাবার পায় না, তার মস্তিষ্ক কাজ করে না। আপনারা এমন কেউ আছেন কিনা জানি না, আমার খিদা লাগলে আমার মাথা কাজ করে না, মানে একদম টোটালি কাজ করবে না। যখন খিদা লাগবে, আমাদের ডিপার্টমেন্টের সবার সাথে খুব একটা ভালো বন্ডিং, আমাদের টিচাররা, দেখা যায় যে একজন খাইতে বসলে সবাই এই কে মা, আমরা হচ্ছে খাইতে বসতেছি, কে কে খাবেন, চলে আসেন, লাঞ্চ করি, এই সেই। হ্যাঁ, দেখা যায় 3জন 4জন একসাথে বসে আমরা খাই। আমি অপেক্ষা করি, কিন্তু যদি দেখি দেরি হচ্ছে, আমার আর কোনো সহ্য হয় না। আমি সাথে সাথে বসে আমি একা একা খেয়ে শেষ করে দিই, কারণ আমার খিদে একদম সহ্য হয় না, মাথা কাজ করে না, একদম আমি বসে থাকতে পারি না।
তো এই যে না খাওয়া মানুষগুলো যারা এই কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে, তারা নিশ্চয়ই স্বাভাবিক মানুষ না। এই অস্বাভাবিক মানুষগুলো যে কোনো কিছু ভাবতে পারে কি না? কারণ সে স্বাভাবিক না, সে নিয়মিত খাবার পাচ্ছে না। অনিয়মিতভাবে যে খাবারটা পাচ্ছে সেটাও যে পর্যাপ্ত পরিমাণের, এটাও তো না। এখন মানুষের বডি কাজ করে খাদ্যের মাধ্যমে, মস্তিষ্ক কাজ করে খাদ্যের মাধ্যমে। তো খাদ্যটা যখন সে না পায়, বেসিক নিড যখন না পায়, তখন একটা মানুষ অপ্রকৃতিস্থ হবে, সে আজে বাজে চিন্তা ভাবনা করবে, সেটাই তো স্বাভাবিক। এই স্বাভাবিকতাটা মূলত আমরা এই নয়নচারা গল্পে পাই, যার কারণে আমাদের গল্পটা বুঝতে একটু অসুবিধা হয়, আমরা সহজে ধরতে পারি না যে আসলে কী হচ্ছে। তো গল্পটা যদি আমাদের ধরতে হয়, আগে এইটা বুঝতে হবে যে আমু একজন গ্রামের ছেলে, তার বাড়ি হচ্ছে গিয়ে নয়নচারায়, এবং সেখানে একটা নদী ছিল, নদীর নাম হচ্ছে কি যেন ময়ূরাক্ষী, নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। তো এই ময়ূরাক্ষী নদীর তীরে বসে সে যখন তার শৈশব কৈশোর কাটিয়েছে, তখন তো সেটা সুন্দর ছিল। ময়ূরাক্ষী নদীর তীরে ঘাস আছে, সেই ঘাসের উপরে সে শুয়ে থাকতো, নদীর থেকে ঠান্ডা বাতাস এসে তার শরীর জুড়িয়ে যেত, সে ওখানে ঘুমাতো। নদীর পাড়ে কেউ কখনো ঘুমাইছেন ছেলেরা? আচ্ছা, তো এই নদীর পাড়ে ঘুমানোর যে প্রশান্তি, এই প্রশান্তিটুকু কখনো ভুলবার নয়। আমু যখন রাস্তায় শুয়ে আছে, সেই রাস্তার ইটগুলো শক্ত, এবং যখন সূর্য উঠে, রোদ উঠে, তখন হচ্ছে গিয়ে ইটগুলো কী হয়ে যায়, গরম হয়ে যায়, এবং একটা হাওয়া বয়ে বেড়ায়, একটা গরম উত্তপ্ত একটা হাওয়া। তো এই যে পেটে ক্ষুধা নিয়ে আমু যখন এই ফুটপাতে শুয়ে থাকে, তখন এই হাইওয়েটাকে সে মনে করে একটা নদী, কিন্তু যখনই গরম বাতাসটা লাগে, যখনই মনে করে যে নিচে তার ইট শক্ত, তখনই তার হচ্ছে ভুল ভাঙে। সে যখন উপরের দিকে তাকায় থাকে, আকাশের তারাগুলোকে দেখে, তখন তার মনে হয় যে সে ওই ময়ূরাক্ষী নদীর তীরে সম্ভবত শুয়ে আছে। কিন্তু যখন এই যে গাড়ির চলাচল, তারপরে ধরেন গরম হাওয়া, উত্তপ্ত ইট, এইটা যখন তার আবার ফিল আসে, তখন তার মনে হয় যে না, আমি তো ময়ূরাক্ষী নদীর তীরে নই। তো এই আমু কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে, এবং আমুর মাধ্যমে গল্পকার আমাদেরকে ওই সময়ের একটা চিত্র বর্ণনা করার চেষ্টা করছেন। সেই চিত্রটা কীরকম, যে আমু দেখে যে অফিস ফেরত মানুষগুলো কোথা থেকে যেন আসে, আবার কোথায় যেন চলে যায়, এবং তারা কোথায় যায়, ওই বিল্ডিংগুলোতে, ওই ফ্ল্যাটগুলোতে। সে সন্ধ্যাবেলা দেখে যে ওই ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলতেছে, এবং সে ভাবে ওই ফ্ল্যাটগুলো এক একটা খাদ্যের গোডাউন, কারণ তার কাছে তো অল্প খাবারই নাই, ওখানে তো খাবার আছে, সেই খাবারটাই তার কাছে মনে হচ্ছে অনেক। তো ওই ফ্ল্যাটগুলোতে মানুষগুলো খুব সুখে আছে, অথচ তার পেটে কি নাই, কোনো খাবার নেই। সে ভাবে যে হঠাৎ করে হয়তো বা কেউ এসে তাকে খাবার দিয়ে যাবে, সে কল্পনা করে যে কেউ একজন আসছে খাবার নিয়ে, কিন্তু আসলে কেউ আসে না। আমরা দেখতে পাই ওখানে একটা বিয়ে হচ্ছিল, মানে একটা রেস্টুরেন্টের পাশে খুব একটা জাঁকজমকভাবে বিয়ে হচ্ছিল। করোনাকালীন আমরা দেখি যে কেউ ঘর থেকে বের হতে পারতেছে না, অথচ বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় বিয়ের ঘটনা ঘটছিল, নিউজে আসছে। তো মানে একটা অভাবের সময় সবাই যে অভাবে থাকবে বিষয়টা এরকম না, কিছু মানুষ তো থাকবেই যারা ভোগবিলাস বা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আনন্দ ফুর্তিতে থাকে, এটা সবসময়ই ছিল। আমরা ওই উপন্যাসেও পাই, মানে এই গল্পেতেও পাই একটা বিয়ের অনুষ্ঠান, সেখান থেকে খাবারের ঘ্রাণ আসতেছে, এবং সে যখন ওখানে দাঁড়িয়ে থাকে, দেখা যায় কি একজন লোক এসে তাকে তাড়ায় দিচ্ছে না, এবং হচ্ছে গিয়ে আমু কী করতেছে, সহ্য করতে না পেরে ওই লোককে আঘাত করতেছে, এবং একজনকে যেহেতু আঘাত করছে, তখন ওই লোকের পক্ষে বাকিরা এসে তাকে আঘাত করতেছে। আমু এখানে 3 বার নিজেকে কুকুর বলে দাবি করতেছে, বাট মানুষগুলোকে কুকুর হিসেবে উপস্থাপন করতেছে। একবার হচ্ছে গিয়ে
সে ঘুমিয়েছিল রাতেবেলা, হঠাৎ করে মনে পড়লো পাশেই কেউ যেন ঝগড়া করতেছে এরকম। তার ঘুম ভেঙে গেল, সে দেখলো তার পাশের ডাস্টবিনে খাবার নিয়ে কারাকারি করতেছে কয়েকটা কুকুর আর কয়েকটা মানুষ। ডাস্টবিনে তো ভালো খাবার থাকে না, ভালো খাবার থাকে ওই পচা খাবারটা নিয়েই কুকুর এবং মানুষের কারাকারি চলছে। তিনি উপস্থাপন করছেন যে এই শহরের কুকুরগুলো আসলে কুকুর না, ওরা মানুষ হয়ে উঠছে। আর এই শহরে যে মানুষগুলো আসছে সেই মানুষগুলো আসলে মানুষ না, তারা কুকুর হয়ে উঠছে। একবার চিন্তা করেন যে কতটা অভাবে পড়লে কিংবা মানবিকতার সংকট কতটা ঘনীভূত হলে এই ধরনের উপমা ব্যবহার করা যায়। এইটার মাজাজা কি বা এটার বর্ণনাটা কি যে মানুষগুলো কুকুর হয়ে যাচ্ছে আর কুকুরগুলো মানুষ হয়ে যাচ্ছে? বিষয়টা হচ্ছে কুকুরের খাবার হচ্ছে ডাস্টবিনে, তাই না? কিন্তু সেই কুকুরগুলা এই মানুষের জন্য খেতে পারছে না, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। কুকুর তো আর এমন না যে তোমার জন্য আমি এটা রেখে দিলাম, এরকম তো না। কিন্তু মানুষ কি করতেছে? কুকুরের খাবারে ভাগ বসাচ্ছে। তো এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়ার যে সিস্টেম, এটা তো মানুষের ছিল, কিন্তু সেটা কি কে দেখাচ্ছে? কুকুর। তিনি বলতেছেন এই শহরের কুকুরগুলো আর কুকুর নয়, তারা কি হয়ে উঠতেছে? মানুষ হয়ে উঠতেছে। পরক্ষণেই তিনি আবার বলতেছেন এই শহরে যে মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মানুষগুলো মানুষ নয়, কারণ তারা ভাতের অভাবে তারা কি করতেছে? কুকুরের খাবারটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছে। মানবিকতার সংকট কতটা নিচে নামতে পারে। আমরা দেখি একটা জায়গায় তিনি হচ্ছে গিয়ে একটা মিষ্টির দোকান ছিল। মিষ্টির দোকানের যেরকম থাকে গ্লাস দেওয়া থাকে, আমু বলতেছে যে ওই পাশে মিষ্টি আর এই পাশে কিছু কীট পতঙ্গ মিষ্টির দোকানের সামনে মাছি উড়াউড়ি করে, এবং হচ্ছে কি দাঁড়িয়ে আছে হচ্ছে কি আমু। সে নিজেকে ওদের গোত্রভুক্ত করতেছে, মাছি যারা হচ্ছে কি মিষ্টির দোকানে আসে। তারপরে হঠাৎ করে তার মনে হলো যে মিষ্টির দোকানের ভিতর থেকে কেউ একজন খুব রাগের স্বরে তাকে এসে মানে তিরস্কার করছে বা এখান থেকে চলে যাওয়ার কথা বলতেছে। তো আমু এখানে বলতেছে যে লোকটা এমনভাবে তাকে তাড়ালো, এমনভাবে তার সাথে আচরণ করলো যে মনে হলো এই লোকটা আসলে চোখে দেখে না। কারণ লোকটা এমনভাবে তাড়ালো মনে হচ্ছে একটা কুকুরকে সে তাড়িয়ে দিচ্ছে। আমু যে একজন মানুষ, এখানে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মানুষকে যেভাবে তাড়াতে হয় বা না করতে হয়, ওই লোকের আচরণে কিংবা কথাবার্তায় এরকম বিষয়টা ছিল না। আমুর কাছে মনে হচ্ছে যে এই লোকটা একটা কুকুরকে তাড়িয়ে দিচ্ছে। এরপরে তিনি বলতেছেন যে আমার মনে হয় এই লোকটার চোখে আসল চোখ নেই। আমি শুনেছি যে শহরে যাদের চোখ থাকে না, চোখ নষ্ট হয়ে যায়, তারা নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য, নিজেকে ভালো দেখানোর জন্য পাথরের চোখ পরে। তো আমার মনে হলো যে এই লোকটা হয়তোবা তার আসল যে চোখ সেটা নষ্ট হয়ে গেছে, তারপর নিজের সৌন্দর্য বর্ধনের জন্য এই পাথরের চোখ ব্যবহার করছে। এই পাথরের চোখ থাকার কারণে আমি যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি এইটা সে হয়তোবা দেখতে পারেনি বা বুঝতে পারেনি, সেজন্যে সে আমাকে কুকুরের মতো ওখান থেকে তাড়িয়ে দিল। বিষয়টা খেয়াল করেন, সে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে লোকটার হয়তোবা আসল চোখ নেই। আসলে আসল চোখ থাকার পরেও তিনি যে ধরনের আচরণ করলেন সেটাকে তো আর আসল চোখ বলা যায় না। বলা যায় না। তো এইটা আমুর মধ্য দিয়ে আমাদের লেখক আমাদেরকে বলতেছেন যে ওই সময়ের প্রায় প্রত্যেকটা মানুষের চোখেই এরকমভাবে পাথরের চোখ হয়ে গিয়েছিল, যার কারণে অন্যের জন্যে যে সহানুভূতি, যে সমবেদনা বা মানবিকতা প্রদর্শন করবে সেই সুযোগটা কারোরই ছিল না, কিংবা কেউ সেই সুযোগটাকে গ্রহণও করেনি।
আমরা এই গল্পটাতে মূলত দেখব যে আমু শহরে ঘুরছে এবং বিভিন্ন জায়গায় কী ধরনের ঘটনা ঘটতেছে সেটার বর্ণনা দিচ্ছে। এবং একদম শেষের দিকে গিয়ে আমরা যেটা পাই, আমু দীর্ঘদিন না খেয়ে থাকতে থাকতে তার অবস্থা যখন একদম খারাপ হয়ে যায়, সে একটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সে চিৎকার করছে কাউকে যে আমাকে কিছু খেতে দিন, এই বলে বলে সে ওখানে অচেতন হয়ে পড়ে যায়। দীর্ঘ সময় ওখানে পড়ে থাকার পরে ভিতর থেকে কেউ একজন দরজাটা খুলে, একটা মেয়ে, এবং গিয়ে তার হাতে কিছু খাবার ছিল। সে ওকে বলে যে নাও। তখন সে তার ময়লা জামা কাপড় যে ছিল ওখানেই খাবারটা নেয়, এবং নেওয়ার পরে সে জিজ্ঞেস করে অবাক হয়ে যে মায়ের বাড়ি কি নয়নচারা গায়ে? মানে যে মেয়েটা আমুকে খাবার দিল সে মেয়েটাকে আমু জিজ্ঞেস করতেছে যে মায়ের বাড়ি কি নয়নচারা গায়ে? এটার একটা আলাদা কারণ আছে। কারণটা আমরা প্রথম থেকেই দেখি আমু শহরের সাথে গ্রামের একটা তুলনা করছিল যে গ্রামের মানুষ কীরকম হয়, একজনের সাথে আরেকজনের বন্ডিং থাকে, একজনের সুখে দুঃখে আরেকজন আসে, কেউ কারোর যে কোনো দরকারে আমরা দেখতে পাই গ্রামের মানুষ প্রচুর পরিমাণে এখনও, যেহেতু আমাদের শহুরে ফ্ল্যাটের যে জীবন ব্যবস্থা এইটার মতো যেহেতু এখনও হয়নি, সবাই সবার সাথে পরিচিত থাকে। আরেকটা বিষয় যে গ্রামে তো দীর্ঘদিন থাকা হয়, যার কারণে দেখা যায় কি এক প্রজন্ম আরেক প্রজন্মকে চিনি। আমরা শহরে আসি, একবার ধরেন মিরপুরে থাকলাম 6 মাস, পরে আমার উত্তরায় থাকা দরকার, আমি উত্তরায় এসে থাকবো 1 বছর, পরে আমার চলে যাওয়া দরকার গুলশান, আমি গুলশানে চলে গেলাম 6 মাস। এরকম হয়। এরকম হওয়ার কারণে কি হয়, আমরা কেউ কাউকে মূলত চিনি না, আমার পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাও আমি জানি না। এরকমটাই তো আমরা যেখানে বসবাস করি, বা গিয়ে কি মনে করবে তাদের বাসায় গেলে কিংবা তাদের সাথে পরিচিত হতে গেলে। একটা বিল্ডিংয়ে যদি 10টা পরিবার থাকে, সেই 10টা পরিবারের হয়তো একটা পরিবারকে বা 2টা পরিবারকে আমরা চিনি, বাকিগুলোর সাথে আমাদের কখনোই দেখা সাক্ষাৎ করা হয় না। অথচ আমরা কি করি, ওদের রুমের পাশ দিয়েই সিঁড়ি কেটে আমরা উপরে উঠি, নিচে নামি, তাই না? তো আমু প্রথম থেকেই ওই নয়নচারা গায়ের একটা তুলনা করছিল ইয়ের সাথে, কলকাতার সাথে, যেখানে তিনি ওখানকার যে পরিবেশ, ওখানকার আবহাওয়া, ওখানকার নদী, ওখানকার ঘাস, মানুষের আচরণ, এই সবগুলোরই একটা তুলনা করছিল। এবং তুলনা করে সে দেখাচ্ছিল যে নয়নচারা গ্রামের মানুষ ভালো, তারা মায়াবী, তারা দরদি, তারা মানবিক, তারা একজন আরেকজনের পাশে থাকে। সেই পাশে থাকার যে বিবরণটা, সেটার কারণেই আমরা শেষে দেখি তিনি বলতেছেন যে মায়ের বাড়ি কি নয়নচারা গায়ে। মানে এখানে আসার পরে মানুষের এই অমানবিকতা, মানুষের এই নিষ্ঠুরতা দেখার পর তার মনে এইটাই বদ্ধমূল হয়েছে যে শুধুমাত্র নয়নচারা গায়ের মানুষই একজন আরেকজনকে সাহায্য করতে পারে। যার কারণে ওই মেয়েটা যখন তাকে চালটুকু দেয় বা খাবারটুকু দেয়, তখন তার এই ডায়লগটাই মনে পড়ে যে মায়ের বাড়ি কি নয়নচারা গায়ে। আমরা এই গল্পে আমু চরিত্রের পাশাপাশি আরও একটা চরিত্রকে পাবো, সেটার নাম কি ভূত আর ভূতনি। ভূত আর ভূতনি মানে আসল ভূত আর ভূতনি না, এরা কি ভাই বোন, ওদের বাড়িও নয়নচারা গ্রামে ছিল। গ্রামের মানুষের নাম অনেক আগে এই ধরনের ছিল, অনেকটা হয়তো বা ডাক নাম ছিল এটা, ভূত আর ভূতনি। তো এই ভূত আর ভূতনি ওরাও নয়নচারা থেকে আসে, এবং যেহেতু একই গ্রাম থেকে আসে সেই জন্য আমুর সাথে তাদের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এবং আমরা দেখতে পাই এক সময় গিয়ে এই ভূতু মারা যায়, ভূতনি বেঁচে থাকে। এবং একটা ঘটনা এমন হয় যে আমু একজনের কাছ থেকে একটা পয়সা পায়, সেই পয়সাটা দিয়ে দেওয়ার জন্য ভূতনি খুব বলে যে আমাকে দিয়ে দে এটা। আমু কিন্তু দেয় না। এই যে আমু দেয় না, এটার জন্য তার মনে এক ধরনের অনুশোচনা আছে। কেন দেয় না? কারণ এইটা তারও দরকার পড়বে। অথচ সে যদি নয়নচারা গ্রামে থাকতো হয়তো বা দিয়ে দিত। কিন্তু এই যে শহুরে বাস্তবতা, এই যে শহরের যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থায় একটা পয়সা আরেকজনকে দেওয়ার মতো
ইচ্ছা কিংবা হচ্ছে গিয়ে বা যাই বলি না কেন, এই ধরনের কোনো মনোভাব কারোর মনেই জাগে না। আমাদের যে আমু গ্রামের মানুষ হিসেবে এত সরলতা এত সহজতা দেখাচ্ছে, সে আমু কিন্তু ভূতনিকে এই একটা পয়সা দিচ্ছে না। তার মানে পরিবেশ পরিস্থিতি মানুষকে কি করে দেয়, পরিবর্তন করে দেয়, নিষ্ঠুর করে দেয়। এই যে যেমন ধরেন সকালবেলা আমাদের যখন অফিসের বাস আসে, আপনাদের যখন ভার্সিটির বাস আসে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার মতো সময় সুযোগ কি হয় না আমাদের, থাকে না। এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট করে কেউ পড়ে আছে, সেটা দেখার মতো পরিস্থিতি আমাদের থাকে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। অথচ গ্রামে যখন আমরা থাকি বা গ্রামের মানুষ, তারা এরকমও হয় যে সারাদিনের কাজ ফেলে রেখে আরেকজনের মানে করে দিচ্ছে। কেউ মারা যাচ্ছে, কেউ অসুস্থ, তাকে নিয়ে মেডিকেলে যাওয়া, তার নানান কিছু করা। তো এইটা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এরকম করে তোলে। এরকম যেরকমটা পাই আমরা, আরেকটা জিনিস পাই অমানবিকতা। অর্থাৎ এই গল্পে আমরা দুইটা বিষয়কে একটু মাথায় রাখবো। একটা হচ্ছে কি শহর এবং গ্রামের মানুষের একটা সহজাত প্রবৃত্তি বা প্রবণতা, এই গল্পে আমাদের লেখক খুব সহজভাবে বলার চেষ্টা করেছেন, একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছেন। দ্বিতীয়টা হচ্ছে কি মানবিকতার সংকটের জায়গাগুলো। মানবিকতার সংকটের জায়গাগুলো খুবই সিগনিফিক্যান্ট। আমি আমার আজকের আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোন কোন জায়গায় মানবিকতার সংকটগুলো। সেই সংকটের জায়গাগুলো আমরা এরকম হতে পারে যে আমু ভূতনিকে পর্যন্ত কি করতে পারতেছে না, টাকা দিতে পারছে না। আমু দেখতে পাচ্ছে যে গিয়ে ডাস্টবিন থেকে কুকুরে এবং মানুষে একসাথে খাবার খাচ্ছে। আমু দেখতে পাচ্ছে সে যখন গিয়ে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিল, তখন তাকে কি করতেছে, কুকুরের মতো তাকে তাড়িয়ে দিচ্ছে। সে যখন গিয়ে হোটেলের সামনে দাঁড়াচ্ছিল, বিয়ের প্যান্ডেলের সামনে দাঁড়াচ্ছিল, তখন তাকে কি করতেছে, আক্রমণ করতেছে, মারতেছে রীতিমতো। তো এই যে মানবিকতার যে সংকটগুলো, এরকমভাবে আরও নানান বিষয় আছে। সেই বিষয়গুলো কি সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কয়টা ক্লাস পাবো জানি না, সামনে আর কয়টা ক্লাস হতে পারে কোনো ধারণা নাই। কারণ অলরেডি অক্টোবর মাসের আজকে কত, 19 তারিখ। ফাইনাল কবে? ডিসেম্বরের কত তারিখ? 6 তারিখ। আচ্ছা, তো আমরা হয়তো বা 8-10টা ক্লাস পাবো। তো 8-10টা ক্লাস পেতে গেলে আমাদের যে কয়টা টপিক পড়বো সব কয়টা টপিকেই গুরুত্ব দিতে হবে, কারণ সব কয়টা থেকেই প্রশ্ন হবে। তো আমরা কি নয়নচারা গল্পটা যারা একবার পড়ছি তারা আবার পড়বো, যারা একবারও পড়ি নাই তারা 2-3বার করে পড়বো। গল্পটা বুঝতে হলে আসলে একাধিকবার পড়া ব্যতীত এই গল্পের মূল ভাব বা মূল আলোচনা বোঝাটা একটু কষ্টকর। ঠিক আছে, আমরা কেউ কোনো প্রশ্ন করতে চাই, কারো কোনো কিছু জানার